ইকাইনোকক্কাস গ্রানুলোসাস, এটা দ্বারা যে ডিজিজটা হয় সেটাকে আমরা বলি হাইডাটিড ডিজিজ বা এটাকে আমরা হাইডাটিড সিস্টো বলে থাকি। আসলে যেটা হয় যে ইকাইনোকক্কাস গ্রানুলোসাসকে আমরা ডগ টেপোর্মো বলি। ডগ টেপওর্ম অর্থাৎ ফিতাকৃমি অবশ্যই একটা সিস্টোড, ভেরি মেডিকোলিক্যালি ইম্পর্টেন্ট সিস্টোড, এবং আমরা যতগুলো সিস্টোড পড়ি ফিতাকৃমি পড়ি তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা হাইড্রেটেড সিস্ট পাই। এবং এই হাইড্রেটেড সিস্টগুলা বা এই হাইড্রেটেড সিস্টটা মেনলি হচ্ছে ইকাইনোকক্কাস গ্রানুলোসাসের লার্ভাল ফর্মটা ইন্ডিকেট করে। এটার ক্ষেত্রে ডেফিনিটিভ হোস্ট মনে রাখবা, এটা এমন একটা জায়গা যেখানে ডেফিনিটিভ হোস্ট হিউম্যান না। সো এখানে ডেফিনিটিভ হোস্টকে, এখানে ডেফিনিটিভ হোস্ট হচ্ছে ডগ, ডিডি দিয়ে মনে রাখো। এবং এখানে ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে হিউম্যান। হিউম্যান না, ইন্টারমিডিয়েট হোস্ট নর্মালি হচ্ছে শিপ, কি বললাম, শিপ। বাট হিউম্যান হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইন্টারমিডিয়েট হোস্ট। অ্যাক্সিডেন্টাল অর্থাৎ হিউম্যানে নর্মালি আসে না, বাট দেখা গেল সাধারণত যেহেতু এখানে ইনফেক্টিভ ফর্মটা হচ্ছে ডগের, ডগের যে এগ থাকে ইমব্রায়োনেটেড এগগুলা বা এগ, সেই এগগুলা হচ্ছে এখানে ইনফেক্টিভ ফর্ম। তো দেখা যায় যে এগগুলা, ডগের যে এগগুলো সেগুলো কোনোভাবে অ্যাক্সিডেন্টালি হিউম্যানের মধ্যে চলে আসছে, তখন কিন্তু হিউম্যানকে আমরা বলতেছি অ্যাক্সিডেন্টাল। এবং হিউম্যানকে আমরা ডেড ইন্ড হোস্টও বলি। ডেড ইন্ড হোস্ট, এটার পিছনে কারণ হচ্ছে হিউম্যানে যখন একবার এগুলা ঢুকে গেল, তারপর তো হিউম্যানের হচ্ছে লিভারে, তারপরে লাঙে, বিভিন্ন জায়গায় হচ্ছে এই হাইড্রেটিড সিস্ট আকারে এই লার্ভাল স্টেজগুলো জমা হয়ে থাকে। কিন্তু হিউম্যানকে তো আবার ডগ খাবে না, মানে হিউম্যানকে তো ডগ আবার খাবে না, হিউম্যানের মাংস তো খাবে না। এজন্য হিউম্যান এসেই সাইকেলটা থেমে যায়, আর কন্টিনিউ করে না। এই জন্য হিউম্যানকে ডেড ইন্ড হোস্ট বলা হয়। এখানে আলটিমেটলি হিউম্যানটা ইন্টারমিডিয়েট হোস্ট আমি বলতে পারি। তো ইন্টারমিডিয়েট হোস্ট হিউম্যান কোন কোন ক্ষেত্রে আছে এটা আমাদের জানতে হবে, কারণ হিউম্যান বেশিরভাগ ক্ষেত্রেই ডেফিনিটিভ হোস্ট। আমরা যত প্যারাসাইটিক ইনফেকশন পড়বো তার মধ্যে অলমোস্ট অল জায়গায় হচ্ছে হিউম্যান ডেফিনিটিভ হোস্ট। শুধুমাত্র বি, পি, টি। বিতে হচ্ছে বেবিসিয়া, পিতে হচ্ছে প্লাজমোডিয়াম, টিতে হচ্ছে টক্সোপ্লাজমা গন্ডি। সো এগুলো প্রোটোজোয়া, এবং এগুলো হচ্ছে নন মোটাইল প্রোটোজোয়া, নন মোটাইল। এবং এই তিনটা প্রোটোজোয়ার ক্ষেত্রেই দেখা যায় হিউম্যান ইন্টারমিডিয়েট হোস্ট। তা বাদে এই ইকাইনোকক্কাস গ্রানুলোসাসের ক্ষেত্রে কিন্তু হিউম্যান ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে থাকতে পারে। আর টিনিয়া সোলিয়াম, যেটা টিনিয়া সোলিয়াম আমরা জানি হচ্ছে দুই ধরনের করতে পারে, একটা হচ্ছে ইন্টেস্টিনাল টিনিয়াসিস করে, আর আরেকটা হচ্ছে এরা সিস্টি সার্কোসিস করতে পারে। তো সিস্টি সার্কোসিসের ক্ষেত্রে দেখা যায় যেখানে যেহেতু অটো ইনফেকশন হয়, হিউম্যানই ডেফিনিটিভ হোস্ট, হিউম্যান ইন্টারমিডিয়েট হোস্ট। তো এই জন্য ওই ক্ষেত্রে আমরা কিছুটা বলতে পারি যে হিউম্যান ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কিছুটা কাজ করতে পারে। এখন ইকাইনোকক্কাস গ্রানুলোসাসের ক্ষেত্রে ডগ তো মেইনলি ডেফিনিটিভ হোস্ট, আর ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে শিপ। অ্যাক্সিডেন্টাল হোস্ট হিউম্যান হইতে পারে। আর এটার স্ট্রাকচারটা আমরা যদি দেখি যে ইকাইনোকক্কাস গ্রানুলোসাসের স্ট্রাকচার কেমন থাকে, তবে তার একটু বলে আসি যে ইকাইনোকক্কাসের মধ্যে শুধু গ্রানুলোসাসই না, আরও মোটামুটি চারটা আমরা স্পিসিসের কথা বলি, যে ইকাইনোকক্কাস গ্রানুলোসাস, তারপরে ইকাইনোকক্কাস লোকুলারিস, যেটা ইকাইনোকক্কাস অলিগাথ্রাস, অলিগাথ্রাস আমরা পড়বো এগুলা, অলিগাথ্রাস। তারপরে ইকাইনোকক্কাস ভোজ ভোগেলি 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 ঠিক আছে, এরকম টোটাল চারটা আছে। কারণ অনেক সময় পরীক্ষায় রিটেনে আসে যে নেম দি ইকাইনোকক্কাস স্পিসিস, তখন কিন্তু এগুলা লিখতে হবে, ঠিক আছে। এবং কোনটা দ্বারা কি ডিজিজ হয় আমরা দেখবো, যে কোনটা দ্বারা হচ্ছে পলিসিস্টিক ডিজিজ, অর্থাৎ এখানেও সিস্ট ফর্মেশন। আলটিমেটলি ইকাইনোকক্কাস মানে এরা সিস্ট ফর্মেশন করবে, এটা জাস্ট একটু মাথায় রাখো। মোস্ট কমনলি লিভারকে এফেক্ট করে। স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, দেখো এদের কিন্তু রস্টেলাম থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন টিনিয়া সোলিয়াম পড়ে আসছিলাম ওই জায়গায় রস্টেলাম ছিল স্ট্রাকচারে, মানে একটা বিক লাইক এপিক্যাল স্ট্রাকচার থাকে, এবং এই রস্টেলামে হুকলেট থাকবে, হুকলেট হুকলেট, এবং দুইটা রোতে এই হুকলেট থাকে। এবং পাশাপাশি দেখা যায় যে সাকার থাকবে, মাস্কুলার সাকার, চারটা সাকার থাকে। আর নেক থাকলো একটা। ইকাইনোকক্কাসের স্ট্রাকচার অন্যান্য টেপর থেকে মোটামুটি ছোট, স্মল। এবং এই স্মল স্ট্রাকচারে নেক তো আছে, এবং নেকের পরে হচ্ছে ইম্যাচুর প্রোগ্লোটিড, ম্যাচুর প্রোগ্লোটিড, আর হচ্ছে মানে গ্রাভিড প্রোগ্লোটিড দেখতেছি। সো এইভাবে আমরা মানে নর্মাল যে স্ট্রাকচার সেরকম থাকলো, স্ট্রাকচারটা একটু ছোট হয়, এটা আমরা একটু জানলাম। এবং এটাতে রোস্টেলাম থাকে, হুকলেট থাকে। লাইফ সাইকেলটা যদি একটু বলি, নর্মালি তো ডগ ডেফিনিটিভ হোস্ট, সো এদের ইন্টেস্টাইনে অ্যাডাল্ট ফর্মটা থাকলো, এবং ইমব্রায়োনেটেড এগগুলা ফিসিস দিয়ে বের হবে কুকুরের। এবং উই এগগুলা হচ্ছে যখন শিপ উই এগগুলা ইনজেস্ট করবে, তখন শিপের ইন্টেস্টাইনে ওইটা হ্যাচ আউট হয়ে উই এগগুলা অনকোয়েস ফেয়ার হবে, মানে অনকোয়েস ফেয়ার হয়ে সেটা ইন্টেস্টাইনাল ওয়ালকে পেনিট্রেট করে, মানে ওইটাকে হচ্ছে আমরা হাইড্রেটিক সিস্ট, বিভিন্ন অর্গানে যায় ওইটা হচ্ছে লার্ভাল স্টেজটা হাইড্রেটিক সিস্ট আকারে জমা থাকতেছে, সেটা মেনলি লিভার আর লাংকে এফেক্ট করে। যখন এই জিনিসগুলোকে আবার কুকুর খাচ্ছে, তখন হচ্ছে কুকুরের মধ্যে কিন্তু ওইটা ছড়াচ্ছে, এবং কুকুর ডেফিনিটিভ হোস্ট হিসেবে কাজ করতেছে। এই যে এখানে দেখানো হয়েছে এই যেগুলো সিস্টিক লেশন, এবং এটাতে হাইড্রেটেড সিস্ট ফ্লুইড থাকে। এবং এই ফ্লুইডটার নেচার আমাদের জানতে হবে, যেটা পি 6.7 মতো থাকে। এখানে বেশ কিছু সল থাকে, সোডিয়াম সমৃদ্ধ বা আদার ইলেকট্রোলাইট সমৃদ্ধ, এবং এখানে এরা অ্যান্টিজেনিক হয়, এবং এরা কিন্তু খুবই টক্সিক, টক্সিক একটা মানে ফ্লুইড। পাশাপাশি এই সিস্টগুলো যদি রাপচার হয়ে যায়, তাহলে আশেপাশের স্ট্রাকচারে
এরা সরাই যেতে পারে এবং অ্যানাফাইলেসিস করতে পারে, প্রচুর পরিমাণ অ্যালার্জিক রিয়াকশন এরা করতে পারে এবং অ্যানাফাইলেকটিক শকে মারাও যেতে পারে মানুষ। আচ্ছা, কারণ এই জন্য কিন্তু এখানে এফএনএসি কন্ট্রাইন্ডিকেটেড, কারণ যদি এফএনএসি করা হয় এই সিস্টগুলোতে, তাহলে কি হবে যে এফএনএসি করতে গেলে হয়তো এগুলো রাপচার হয়ে অ্যানাফাইলেসিস করতে পারে। তো এদের মোস্ট কমন সাইট হচ্ছে লিভার, এবং লিভারে গিয়ে এরা হেপাটোমেগালি করতে পারে, পোর্টাল হাইপারটেনশন করতে পারে, এবং সেকেন্ড কমন সাইট হচ্ছে লাং। আদার কিছু সাইট আছে, এটা নিয়ে আমরা জানবো। ল্যাব ডায়াগনোসিসে হচ্ছে আমরা ইমাজিং যে মেথডগুলো আছে আমরা আরও ডিটেলসে পরে জানবো, যেমন ওয়াটার লিলি সাইন, যেটা এটা দেখার জন্য ওয়াটার লিলি সাইন নামে একটা সাইন পাওয়া যেতে পারে। এই যে এটা হচ্ছে মানে এরকম এরকম অ্যাপারেন্স, সেটাকে আমরা বলি ওয়াটার লিলি সাইন, ওয়াটার লিলি সাইন। তারপর হচ্ছে সিস্ট যে ফ্লুইড, এটা এটা এক্সামিনেশন করে আমরা এখানে কি কি পাবো। আমরা এখানে ব্রড ক্যাপসুল থাকে আমরা জানি, তারপরে প্রোটোস্কোলিসিস আমরা পাই। প্রোটোস্কোলিসিস মানে হচ্ছে আমরা বলছি না যে হেডটা, যেটা হেডটাই আমরা কি বলি এসকোলেক্স আর কি, এসকোলেক্স। তো প্রোটোস্কোলিসিস মানে হচ্ছে যে মানে শুধু হেডটা, মানে শুধু হেডটা, আমি সাথে আর কিছু নাই, সাথে আর কিছু নাই, শুধু হেডটা আছে, এবং এই হেডটা থেকে পরবর্তীতে পুরো একটা ইকাইনোকক্কাস হয়তো বা গ্রো করতে পারবে, সেটাকে আমরা বলি প্রোটো এসকোলিসিস। মানে এসকোলিক্সের ফুল ফর্ম এসকোলিসিস, অনেকগুলো হেড থাকে। তো এটা হচ্ছে আমরা সিস্ট ফ্লুইডের মধ্যে কিন্তু পাই বা থাকে। সো ওই জিনিসগুলো আমরা দেখতে পারবো। ক্যাসোনি টেস্ট নামে একটা টেস্ট আছে, এটা অবসেন্ট হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে। এখানে আমরা একটা পার্সনের বডিতে যে কাজটা করি, হাইড্রেটেড ফ্লুইড বাহির থেকে ল্যাব থেকে মানে ল্যাবে হাইড্রেটেড ফ্লুইডগুলো পার্সনের বডিতে ইনজেক্ট করে দিই, হাইড্রেটেড ফ্লুইড, এবং ইনজেক্ট করে দিয়ে তার ইন্টারডার্মাল রিয়াকশনগুলো দেখার ট্রাই করি, তার বডিতে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখার ট্রাই করি। সেইভাবে আমি এই টেস্টটা করি। আর এই টেস্টটা নিয়ে একেবারে লাস্টে আমরা জানবো। আর এফএনএসি এখানে কন্ট্রাইন্ডিকেটেড করা হয় না। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে পেয়ার ট্রিটমেন্ট নামে একটা ট্রিটমেন্ট আছে। পেয়ার মনে রাখবো যে আমরা পাঞ্চার করি, তারপরে অ্যাসপিরেট করি, তারপর হচ্ছে মানে স্কোলিসিডাল এজেন্ট অ্যাড করি, যেমন হচ্ছে ধরো হাইপারটোনিক স্যালাইন, তারপরে হাইড্রোজেন পারঅক্সাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড, তো এরকম বেশ কিছু জিনিস দেওয়া যেতে পারে। আর আর মানে রিঅ্যাসপিরেট, ঠিক আছে। সো একটা সিস্ট এখানে হইলো, তো সেই সিস্টে ফার্স্টে আমরা একটু ফুটা করলাম, পাঞ্চার করলাম, পরবর্তীতে পাঞ্চার করেই ওটা অ্যাসপিরেট করে আবার নিয়ে আসবে, এবং পাঞ্চার সাধারণত সিটি গাইডেড হয়, সিটি গাইডেড পাঞ্চার করি আমরা। তারপরে আবার এখানের মধ্যে হচ্ছে আবার কিছু স্কলিসাইডাল এজেন্ট দিয়ে দিই, পরে আবার স্প্রেড করি 5 মিনিট পরে। সো আসো আমরা এতক্ষণ জাস্ট একটু র্যান্ডম আলোচনা করলাম অ্যাজ এ হোল, বাট এখন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। দেখো, এটাকে আমরা ডগ টেপন বলি, ডেফিনিটিভ হোস ডগ, এবং লার্ভাল যে ফর্মটা সেটাকে আমরা হাইড্রেটেড সিস্ট আকারেই জানি। নর্মালি আমরা লাইফ সাইকেলটা একটু সুন্দর করে এখানে কনসেন্ট্রেশন দাও, যে শিপ যে টিস্যু সেটাতে লার্ভা আছে, মানে হাইড্রেটেড সিস্ট আছে, ঠিক আছে। মানে ইনফেক্টেড একটা শিপ, সেটার পেটের মধ্যে হচ্ছে লার্ভা আছে, মানে পেটের মধ্যে না, মানে পেটের মধ্যে বলতে লিভারে বা লাঙে শিপের, ঠিক আছে। তো শিপের মিট যখন খাওয়া হয় বা টিস্যুগুলো যখন খাওয়া হয়, তখন সেখান থেকে ডগের মধ্যে হাইড্রেটেড সিস্টগুলা ইন্টেস্টাইনে গেল, এবং যাওয়ার পরে মানে হাইড্রেটেড সিস্ট যে ফর্মটা বা লার্ভা, ওইটা তো খাইছে ডগ, ফলে ওইটা ইন্টেস্টাইনে যাবে। তারপরে সেখান থেকে ইগানোকক্কাসের অ্যাডাল্ট ফর্ম হবে, ফার্টিলাইজেশন হবে, এবং এগ তৈরি হবে, ঠিক আছে। সো এগ মানে এগ পাস আউট হবে ফিসিস দিয়ে, ইমব্রায়োনেটেড এগ, এবং শিপ যখন এই এগগুলা খাবে, তখন এই এগগুলা শিপের ইন্টেস্টাইন আবার হ্যাচ আউট হয়, এগ ডিমগুলা ভেঙে সেখানে অনকোস্ফেয়ার রিলিজ হবে। অনকোস্ফেয়ার মানে আমরা জানি হেক্সাকান্থ একটা ইমব্রায়ো, যেটা এগের মধ্যে থাকে এরকম। এরা হচ্ছে কি করবে, গাটওয়ালকে পেনিট্রেট করে এরা চলে যায় বিভিন্ন টিস্যুতে, এবং এভাবে কিন্তু আমরা দেখব যে এই বিভিন্ন টিস্যুতে যে যখন জমা হবে আবার ওই সাইকেলটা রিপিট হবে। আর অ্যাক্সিডেন্টালি ধরো ডগের ফিসিসে যেহেতু এগ থাকে, সো ওই ফিসিসটা কোনোভাবে ওই এগগুলা কোনোভাবে হিউম্যানের গেল, যারা ডগ লাভার, ডগকে সবসময় কাছে কাছে রাখে, দেখা গেল ডগের ফিসিস কোনোভাবে কন্টামিনেটেড টিস্যুর মাধ্যমে খেয়ে ফেলছে, তো তখন হিউম্যানের ইন্টেস্টাইনে এগুলো হ্যাচ আউট করে হিউম্যানের গাটওয়ালকে পেনিট্রেট করে এরা হচ্ছে হিউম্যানের টিস্যু, যেমন হচ্ছে লিভার, লাং, এগুলোতে চলে যাবে। আদার হচ্ছে স্প্লিন, ব্রেইন, রিয়ারলি বোনসও যাইতে পারে। দেখো এই যে এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে ড্র অ্যান্ড লেভেল, তাই এটা তোমার পারতেই হবে, মাস্ট। তো এটাতে বলা আছে যে দেখো লেয়ারগুলো আমরা একটু যদি দেখি, পেরিসিস্ট থাকে একেবারে বাহিরে, এবং পেরিসিস্ট হচ্ছে ব্লাড ভেসেল এবং ফাইব্রোব্লাস্ট দ্বারা গঠিত, এবং মনে রাখবা এই পেরিসিস্ট হচ্ছে হোস্ট দ্বারা ফর্মেশন হয়, অর্থাৎ যেই হোস্টটাকে অ্যাটাক করছে একটা মানুষকে যদি অ্যাটাক করে, তাহলে মানুষের বডি স্ট্রাকচার দিয়ে ব্লাড ভেসেল বা ফাইব্রোব্লাস্টগুলো এই সিস্টার স্ট্রাকচারে গঠন হইলো। তারপরে পরবর্তীতে একটোসিস্ট আছে। তো একটোসিস্টটা এটা হচ্ছে একটা অ্যাসেলুলার ল্যামিনেটেড এবং হায়ালিন লেয়ার। ধারণা করা হয় যে এগ শেল আছে না, মানে ডিমের বাহিরে যে আবরণটা থাকে ওটার মতো একটা স্ট্রাকচার এটা, হ্যাঁ। তারপরে অ্যান্ডোসিস্টের জার্মিনাল লেয়ার আমরা বলি। জার্মিনাল লেয়ার মানে হচ্ছে এখান থেকে বিভিন্ন কিছু তৈরি হইতে পারে, যেমন ধরো এখানে হচ্ছে একটা স্টক তৈরি হইলো, মানে স্টক বলতে এই যে এইটা, যেটার মাধ্যমে হচ্ছে এই ব্রড ক্যাপসুল, এটা হচ্ছে ব্রড ক্যাপসুল। তো এই ব্রড ক্যাপসুল যেটা আমরা দেখতেছি, এই ব্রড ক্যাপসুলের মধ্যে আমরা দেখো কিছু মাথা দেখতেছো না তুমি, মাথা মানে ইকাইনোকক্কাসের মাথার মতো কিছু স্ট্রাকচার। সো এই মাথার মতো স্ট্রাকচারগুলোকে আমরা বলি প্রোটোস্কোলিসিস,
মানে এই প্রত্যেকটা হচ্ছে যেহেতু মাথা, তার মানে স্কোলিক্স। আর এইগুলা থেকে পরবর্তীতে পুরো একটা ইকাইনোকক্কাস স্ট্রাকচার ফর্মেশন হতে পারে। ধরো এই প্রোটোস্কোলিক্স যদি কারো পেটে যায় বা কারো মধ্যে গেল, আমি ধরলাম ফর এক্সাম্পল কুকুরের মধ্যে গেল, তাহলে কুকুরটা কিন্তু পরবর্তীতে ওই প্রোটোস্কোলিসিস থেকেই পরবর্তীতে এটা পুরো একটা ইকাইনোকক্কাস তার বডির মধ্যে মানে কিন্তু গ্রো করতে পারবে, অ্যাডাল্ট ফর্মটা হইতে পারবে। এটা আমরা জানলাম। তার মানে কিছু কিছু সিস্ট, মানে সিস্ট বলতে মানে ব্রড ক্যাপসুল এবং হচ্ছে প্রোটোস্কোলিক, সেগুলা দেখা যেতে পারে ব্রড ক্যাপসুল রাপচার হয়ে প্রোটোস্কোলিক্স গুলা এভাবে নিচে চলে আসতে পারে। তো এই যে যে নিচে চলে আসলো এবং নিচে চলে এসে এগুলো জমা হয়, এগুলোকে আমরা বলি হাইড্রেটেড স্যান্ড, বালি, মানে বালি বালির মতো নিচে জমা হইলো। ঠিক আছে, এটার মধ্যে আস্তে আস্তে বিভিন্ন ডটার সিস্ট তৈরি হবে, যেটা পুরো একটা সিস্টের মতোই। এখন মনে রাখবে এটা তো হোস্ট থেকে তৈরি হইলো, আর বাকি একটু আর এন্ডোসিস্ট হচ্ছে মেইনলি ইকাইনোকক্কাসেরই পার্ট, বা ইকাইনোকক্কাস থেকে তৈরি হয়েছে। এখন হাইড্রেটেড যে সিস্ট, সেটা মানে এটার যে লুমেন, এটার মধ্যে যে লুমেন, এখান দিয়ে হচ্ছে ফ্লুইড থাকে, ফ্লুইড। তো এই ফ্লুইডের মধ্যে মানে এই ফ্লুইডকে আমরা ক্লিয়ার ফ্লুইড বলি। একটা ক্লিয়ার ফ্লুইড, এটা হাইড্রেটেড ফ্লুইড এবং এটার স্পেসিফিক গ্র্যাভিটি বেশ কম থাকে। এটা প্রচুর অ্যালার্জিক হয়, এখানে সোডিয়াম সল্টস থাকে, এটা আমরা জানি। এখন স্ট্রাকচারটা যদি বলি ইকাইনোকক্কাসের, দেখো এখানে রস্ট্রালাম থাকে, দুইটা রো অফ উকলেট থাকবে, সাকার থাকবে চারটা, স্কোলিক্স থাকবে, নেক থাকবে, এবং এখানে ইমম্যাচুর যে প্রোগ্লোটিড সেটা থাকবে, ম্যাচুর থাকবে, এবং আলটিমেটলি গ্রাভিড প্রোগ্লোটিড, গ্রাভিডের মধ্যে ডিম আছে। আচ্ছা, ইকাইনোকক্কাস দ্য ইনফেকশন মানে মোস্ট ইনফেকশন হচ্ছে অ্যাসিমটোমেটিক, কোনো সিমটমস প্রকাশ পাবে না। তবে সিমটমস হলে সেটা বিভিন্ন প্রেসার সিমটমস হইতে পারে। যেমন ধরো কারো কোলিসিস্টেটিস আছে, সেটা রিকারেন্ট অ্যাটাক বাড়াই দিবে, ঠিক আছে, বা সিসগুলো স্পন্টিনিয়াসলি রাপচার হইতে পারে, যেটা অ্যানাফিলাক্সিস করবে এবং সেটা শকও করতে পারে। আর আমরা ল্যাব ডায়াগনোসিসে হাইড্রেটেড যে ফ্লুইড, যেটা কথা বলে আসলাম, এটা মাইক্রোস্কোপি করবো, সেখানে আমরা ব্রড ক্যাপসুল, তারপর হচ্ছে প্রোটোস্কোলিসিস, এগুলো আমরা পাবো। এই দুইটা কথা খুব ইম্পর্টেন্ট, এটা আমাকে প্রফে ধরছিল। হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন যদি আমরা করি জিম সিস্টেম ইউজ করে বা পিরিয়ডিক অ্যাসিড শেভ করে, তো এখানে আমরা 3 লেয়ার্স অফ, মানে 3টা লেয়ার দেখতে পারবো হাইড্রেটেড সিস্টেম। তো আমরা বিভিন্ন প্রসিডিওরে অ্যান্টিবডি ডিটেকশন করতে পারি, যে অ্যান্টিবডি মানে এটার এগেনস্টে যে অ্যান্টিবডিটা। কনফার্মেটরি টেস্টের মধ্যে ইমিউনো ডিফিউশন বা ইলেকট্রিক ইমিউনো ডিফিউশন টেস্ট আছে, এটাতে মেনলি অ্যান্টিবডি ডিটেক্ট করা হয় অ্যান্টিজেনগুলোর বিরুদ্ধে। ARC5 নামে একটা অ্যান্টিজেন আছে, সো এটার বিরুদ্ধে অ্যান্টিবডি কিন্তু ডিটেক্ট করা হয়, ইমিউনো ডিফিউশন। তারপরে ওয়েস্টার্ন ব্লট টেস্ট বা হচ্ছে অ্যান্টিজেন ডিটেকশনের জন্য ইলাইসা করা যেতে পারে, PCR, ইমাজিং। তারপরে স্কিন টেস্টের মধ্যে ক্যাশনি টেস্ট, এটা টাইপ 1 হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হাইড্রেটেড ফ্লুইড অ্যান্টিজেনের বিরুদ্ধে ক্যাশনি টেস্টের মাধ্যমে এটা করে, এটা অবসোলেট বা পুরাতন হয়ে গেছে। ট্রিটমেন্ট আমরা অ্যালবেন্ডাজল মেইনলি দিই, ড্রাগ অফ চয়েস। আর অল্টারনেটিভ হিসেবে প্রাজিকোয়েন্টাল কিন্তু দেওয়া যেতে পারে। আমরা সিস্টোরে দেখছি প্রাজিকোয়েন্টাল, নিক্লোসামাইড এগুলো দেওয়া হয়, তবে হাইড্রেটেড সিস্টের ক্ষেত্রে বা আমরা বলতে পারি হাইড্রেটেড ডিজিজের ক্ষেত্রে অ্যালবেন্ডাজল কিন্তু ড্রাগ অফ চয়েস। পার্কিটেনিয়াস অ্যাসপিরেশন, তারপরে ইনজেকশন অফ এসকোলিসিডাল এজেন্ট, মানে এসকোলিসগুলোকে ডিস্ট্রাক্ট করতে, আর রিঅ্যাসপিরেশন করা। সেইভাবে হচ্ছে পেয়ার প্রসিজার করা যেতে পারে, এটা হচ্ছে সার্জারির অল্টারনেটিভ আর কি। তো এক্ষেত্রে মেইনলি যখন লার্জার সিস্ট থাকে, সিস্টের মধ্যে সিস্ট থাকে, অর্থাৎ একটা সিস্ট আছে তার মধ্যে আরেকটা সিস্ট আছে, বা মাল্টিপল সিস্ট থাকে, তখন সেই ক্ষেত্রে বা সিস্ট যদি ডিটাচড মেমব্রেন থাকে সিস্টে, আর ডেফিনেটিভ মডালিটি অফ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি আলটিমেটলি কিন্তু করা যেতে পারে। আচ্ছা, এখন আমি একটু রিভিউ করবো। এটার স্ট্রাকচার স্কোলিক্স থাকবে, বডিতে ইম্যাচুর, ম্যাচুর, গ্রাভিড সেগমেন্ট থাকবে। আর 4টা স্পিসিসের কথা আমরা বলছি, ইকাইনোকক্কাস গ্রানুলোসাস, এটা দ্বারা মেইনলি হাইড্রেটিক ডিজিজ বা সিস্টিক ইকাইনোকক্কোসিস যেটা হয়। আচ্ছা দেখো, ইকাইনোকক্কাস দ্বারা যে ডিজিজ হবে সেটা নাম ইকাইনোকক্কোসিস, বা এটাকে আমরা হাইড্রেটিক ডিজিজও বলে থাকি। আর ইকাইনোকক্কাস মাল্টি লোকুলারিস দ্বারা হচ্ছে মানে অ্যালভিউলার ইকাইনোকক্কোসিস হয়, বা অ্যালভিউলার হাইড্রেটিক ডিজিজ কিন্তু হয়। আর তার বাদে ইকাইনোকক্কাস অলিগাথ্রাস দ্বারা হচ্ছে ইউনিসিস্টিক হাইড্রেটিক ডিজিজ, আর ভোগেলি দ্বারা পলিসিস্টিক হাইড্রেটিক ডিজিজ। এটা মনে রাখো কোনটা দ্বারা কি ডিজিজ হয়। আচ্ছা, কিভাবে ছড়াইতে পারে হিউম্যানে? একটা হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট, কোনো কন্টামিনেটেড ডগ ফিসিস টাচ করা হয়েছে, তো সেখান থেকে পরবর্তীতে এটা ভিতরে যে হইতে পারে। বা ডগ যে প্লেটে খাচ্ছে তুমিও সেই প্লেটে খাচ্ছ, বা যে খাবার খাচ্ছে ডগ তুমিও সেই খাবার থেকে খাচ্ছ বেশি আদর করে, তো ওইখান থেকেও এটা ছড়াইতে পারে। বা আন্ডারকুক ভেজিটেবল যদি কেউ খায়, যেটাতে ডগ ফিসিস হয়তো বা ছিল, সেখান থেকেও ছড়াইতে পারে। বা কন্টামিনেটেড ওয়াটার, যেখানে ডগের ফিসিস থাকতে পারে, এটা যদিও রেয়ার। মেইনলি ফিকোরাল রুটে এটা ছড়ানোর চান্স বেশি। তো অ্যাডাল্ট ওর্ম এগুলো হচ্ছে ডগের যে জেজুনাম, ডিউডেনাম বা স্মল ইন্টেস্টাইন এরা থাকে। আর লার্ভাল স্টেজটাকে আমরা হাইড্রেটিক সিজ বলতেছি, এটা মেইনলি হিউম্যানে পাওয়া যাবে, বা যে যাকেই এফেক্ট করছে, সেটা হিউম্যান হোক বা হার্বিভোরাস বিভিন্ন অ্যানিমাল যেমন শিপ, গোটস, ক্যাটেল, এগুলোতেও পাওয়া যেতে পারে রিয়ালি। বাট আমরা যেহেতু হিউম্যানের ডিজিজ নিয়ে পড়তেছি, আমরা হিউম্যান নিয়ে মানে কনসার্ন। তো মেইনলি এগুলো যখন ফিসিসে ডগ বের করে দিল, ওইগুলা হিউম্যানের পেটে হয়তো বা ঢুকলো। তো ঢোকার পরে সেটা দেখা যায় যে ওই হিউম্যানের যে ডিউডেনাম থাকে, সেই জায়গায় এটা ওই এগটা হ্যাচ আউট হয়। হ্যাচ আউট হওয়া মানে হচ্ছে এগ ফেটে ভিতর থেকে এমব্রায়ো বের হয়ে আসছে, এবং এই ইমব্রায়োটা গাটওয়াল পেনিট্রেট করে পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে যাইতে পারে। তারপর হচ্ছে এটাকে আমরা ফার্স্ট ফিল্ট্রেশন বলি। তারপরে দেখা যায় যে সেকেন্ডলি আবার পালমোনারি সার্কুলেশন যাইতে পারে, এটাকে আমরা সেকেন্ড ফিল্ট্রেশন বলি।
তো এভাবে বিভিন্ন জায়গায় যাইতে পারে। তো ইমরা যেটা এভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে ওইটাই মেনলি লার্ভা বা বিভিন্ন জায়গায় যে পরবর্তীতে লার্ভা স্টেজ বা হাইড্রেটিক সিস্ট আকারে জমা থাকে। তো এটা বিভিন্ন অর্গান যেমন লিভার লাগে যে জমা থাকতে পারে। তো মোস্ট কমনলি তো লিভারকে এফেক্ট করে, তারপরে লাংকে। আর আরও কি কি অর্গানকে এফেক্ট করতে পারে, যেমন কিডনি, স্প্লিন, ব্রেইন, তারপর পেলভিক অর্গানস, অরবিট, বোনস, এগুলোকে এফেক্ট করতে পারে। অ্যাকচুয়ালি হাইড্রেটিক সিস্ট কি প্রবলেম করবে সেটা ডিপেন্ড করে কোথায় হচ্ছে। লিভারে হইলে হেপাটোমেগালি করবে, লাঙে হইলে ব্লাডি স্পুটাম করতে পারে, ব্রেনে হইলে নিউরোলজিক্যাল সায়েন্স থাকবে, হেডেক থাকতে পারে। আর সিস্ট যদি রাপচার হয়ে যায় অ্যানাফিলিকটিক শক করতে পারে। ল্যাবরেটরি ডায়াগনোসিসের মধ্যে হচ্ছে আমাদের জানতে হবে যে আমরা ব্রড ক্যাপসুল, তারপরে প্রোটোস্কোলিসিস, এগুলো আমরা দেখবো ওই মাইক্রোস্কোপি করে, সিস্ট ফ্লুইড মাইক্রোস্কোপি করে। ট্রিটমেন্টে অ্যালবেন্ডাজল দিতে পারি এবং প্রোটোস্কোলিসাইডাল এজেন্ট করে আমরা ওই যে পেয়ার যে প্রসিজার ওটা আমরা করতে পারি, যাতে হচ্ছে সিস্টেমের মধ্যে এটা ইনজেক্ট করে আমরা অর্গানিজমটাকে কিল করতে চাচ্ছি বা ডিসিমিনেট যাতে না হয়ে যায়। দেখো আমরা যাতে শিপকে যখন ডগ খাচ্ছে তখনই কিন্তু দেখা যায় যে এরকম ছড়াচ্ছে ডিজিজ প্রসেসটা। এজন্য এটা খেয়ে যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে আমরা সাইকেলটাকে হয়তো আটকাইতে পারবো। তো হাইড্রেটিক ডিজিজ বিভিন্ন প্রেশার ইফেক্ট করতে পারে। পালপেবল অ্যাবডোমিনাল মাস আমরা পাইতে পারি, অ্যাবডোমিনাল টেন্ডারনেস পাইতে পারি, হেপাটোমেগালি, পোর্টাল হাইপারটেনশন, অ্যাসাইটিস, এগুলো তো পাওয়া যেতে পারে। অবস্ট্রাকশন এরা করতে পারে, বিলিয়ারি ট্রি, ব্রঙ্কাস, ওই সকল জায়গায়। পাশাপাশি সেকেন্ডারি ইনফেকশনের চান্সও থাকে হাইড্রেটিক সিস্ট থাকার কারণে। অ্যানাফিলিকটিক রিয়াকশন হতে পারে যদি সিস্ট লিকেজ হয়, এবং অ্যানাফিলিকটিক রিয়াকশন যদি হয় সেখানে হাইপোটেনশন, সিনকো, ফিভার, এগুলো কিন্তু থাকতে পারে। যে আউটার একটা কিউটিকুলার লেয়ার থাকে যাকে আমরা একটোসিস বলি, একটা ইনার জার্মিনাল লেয়ার থাকে এন্ডোসিস বলি। এবং এটা হচ্ছে এই যে ওয়ালগুলোর কথা বললাম, এটা মেনলি ইমব্রায়ো অফ ইকানোককাস সেগুলো দ্বারা ফর্মেশন হয়েছে। এবং তার বাদে পেরিসিস্ট একটা লেয়ার থাকে যেটা ব্লাড ভেসেল ফাইব্রোব্লাস্ট দ্বারা গঠিত। এটা হচ্ছে হোস্ট দ্বারা তৈরি হয়, মানে এটার বাহিরে একটা লেয়ার থাকে, আচ্ছা। তো একটোসিস দেখানো হয়েছে, প্রোটোস্কোলিক্স, ব্রড ক্যাপসুল, এই যে ব্রড ক্যাপসুল এগুলো তো থাকবে। আর এন্ডোসিস্ট হাইড্রেটেড স্যান্ড এখানে জমা হয়, হাইড্রেটেড স্যান্ড নিচে জমা হবে, এখানে হাইড্রেটেড ফ্লুইড থাকবে। দেখো এখানে ফ্লুইডটা ক্লিয়ার থাকবে, কালারলেস থাকবে, পেল থাকে, এবং পিচ 6.7-এর মধ্যে থাকে। স্পেসিফিক গ্র্যাভিটি 1.005 বা 1.010 থাকে। অ্যান্টিজেনিক থাকে, প্রচুর অ্যান্টিজেনিক থাকে। এবং এটাতে NaCl, তারপরে সোডিয়াম সালফেট, সোডিয়াম ফসফেট বা হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম বিভিন্ন সল্ট থাকে। এবং এখানে হাইড্রেটেড স্যান্ড যেটা এখানে গ্রানুলার ডিপোজিট যেটা বটমে থাকে, এটাতে ব্রড ক্যাপসুল, ফ্রি স্কোলিসিস বা হুকলেট এগুলো থাকবে, এগুলো মিলে হচ্ছে এই স্যান্ডগুলো তৈরি করতেছে। এবং এই সিসকে আইডেন্টিফাই করার জন্য এই স্যান্ডগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হাইড্রেটেড সিস যদি স্পন্টেনিয়াসলি চলে যায় এটা হইতে পারে, অথবা এটা রাপচার হইতে পারে, তাহলে সেকেন্ডারি সিস ফর্মেশন হবে, অ্যানাফিলিকটিক রিয়াকশন হবে। আর হাইড্রেটেড সিস্টের কমপ্লিকেশন হচ্ছে এক তো এই যে সকল জায়গায় ইফেক্ট করবে ওই জায়গায় প্রেশার ইফেক্ট করবে। আর রাপচার যদি হয় তাহলে ইমিডিয়েট অ্যানাফিলিকটিক রিয়াকশন হবে। এবং এটা হচ্ছে অ্যান্টিজেনিক সিস্ট মানে ফ্লুইডের কারণে হয়, মেনলি হাইড্রেটেড যে সিস্ট ফ্লুইড আছে সেটার কারণে। তারপরে সেকেন্ডারি সিস্টও হইতে পারে, কারণ রাপচার ফ্লুইড এটা বিভিন্ন অর্গানে আবার সেটেল করতে পারে এবং সেখানে সেকেন্ডারি সিস্ট করতে পারে, কারণ রাপচার সিস্টের মধ্যে কি থাকবে, প্রোটোস্কোলিসিস থাকে আমরা জানি। আর ল্যাব ডায়াগনোসিসে আমরা ওই হাইড্রেটেড ফ্লুইড তো অ্যাসপিরেশন করবো এবং সেটা পরবর্তীতে মাইক্রোস্কোপ এক্সামিনেশন করে ব্লড ক্যাপসুল, প্রোটোস্কোলিসিস পাবো। আচ্ছা, এবং আমরা ডায়াগনস্টিক অ্যাসপিরেশন যেমন এফএনএসি দ্বারা, এফএনএসি এটা কিন্তু আমরা করবো না, কারণ ওইটা করলে দেখা যাবে ফ্লুইড কিন্তু রাপচার হয়ে ফ্লুইড লিকেজ হয়ে ডিসেমিনেশন অফ ইনফেকশন হবে। ক্যাসোনি টেস্ট নামে একটা টেস্ট আছে, এখানে 0.2 ml হাইড্রেটেড ফ্লুইড এটা ইনজেক্ট করা হয় স্কিনে, এবং পজিটিভ রিয়াকশন যদি হয় তাহলে 5 সেন্টিমিটারের বড় একটা হুইল পাওয়া যাবে স্কিনে, একটা মানে উঁচা হয়ে আছে, একটা লেশন তৈরি হয়েছে 30 মিনিটের মধ্যে, এটা আমরা পাইতে পারি। এবং সেখানে মাল্টিপল সিউটোপোডিয়া 60 মিনিটের মধ্যে আমরা পাইতে পারি। আর সেরোলজির মধ্যে অ্যান্টিবডি ডিটেকশন, অ্যান্টিজেন ডিটেকশন করা যেতে পারে, পিসিআর করা যেতে পারে, এক্স রে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান প্রয়োজন অনুসারে ডিফারেন্ট অর্গানের জন্য করা যেতে পারে। আর ইউএসজিতে ওয়াটার লিলি সাইন নামে একটা সাইন পাই, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখো। আর হিস্টোলজি যদি আমরা করি, মানে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন যদি আমরা করি, তাহলে সেখানে আমরা বিভিন্ন লেয়ার আমরা দেখতে পারবো, সিস্ট ওয়ালগুলো আমরা দেখতে পারবো, এবং ব্রড ক্যাপসুলগুলো দেখা যেতে পারে। আদার টেস্টের মধ্যে ইউসোনোফিলিয়া পাওয়া যেতে পারে 20-25% কেসে, কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে হাইপার গামাগ্লোবিনিমিয়া পাওয়া যেতে পারে। আর ক্যাসোনি টেস্ট হচ্ছে একটা স্কিন হাইপারসেন্সিটিভিটি টেস্ট, মানে ইমিডিয়েট অ্যালার্জিক রিয়াকশন আমরা টেস্ট করি। 0.2 ml হাইড্রেটেড ফ্লুইড শিপের লিভার থেকে হয়তো আমরা কালেক্ট করছি, এবং সেটা আমরা ইন্টারডার্মালি ফোর আর্ম এর স্কিনের উপর দিয়ে দিচ্ছি, এবং অন্য সাইডে আমরা 0.2 ml একটা স্যালাইন দিচ্ছি, নর্মাল স্যালাইন। সো আমরা দেখবো যে সাইডে নর্মাল স্যালাইন দিচ্ছি বা স্যালাইন দিচ্ছি সেই সাইডে কোনো প্রবলেম হচ্ছে না, বাট যে সাইডে আমরা হাইড্রেটেড ফ্লুইড দিছিলাম ওই সাইডে হচ্ছে একটা পজিটিভ রিয়াকশন হয়তো বা হয়েছে, সেক্ষেত্রে 5 মিলিমিটারের বেশি একটা হুয়েল তৈরি হবে 30 মিনিটের মধ্যে, আর মাল্টিপল সিউটোপোডিয়া তৈরি হবে 60 মিনিটের মধ্যে, মানে ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি হয়েছে স্কিনের উপরে।